মোদি পিছিয়ে গেলেন নাকি বড় ফাঁদ বাঁধলেন? দিল্লির দরবারের সবচেয়ে বড় গোপন ছক আজ আমরা ফাঁস করতে চলেছি। ভেবেছিলেন বিরোধী জোটকে কোণঠাসা করে মোদি সরকার বাজিমাত করে দিল। ভেবেছিলেন 31 জন সাংসদের বিদ্রোহেই আটকে যাচ্ছে সরকারের মহাবিতর্কিত বিল। ভুল ভাবছেন। আসল খেলাটা তো এখন শুরু হচ্ছে। সংসদের ভেতরে যে সংখ্যার রাজনীতি চলছে আর তার পেছনে ডিলিমিটেশনের যে অদৃশ্য মারণাস্ত্র তৈরি হচ্ছে তা বদলে দিতে পারে এই দেশের সমগ্র রাজনৈতিক মানচিত্র। একের পর এক আঞ্চলিক দলকে কিভাবে অলক্ষ্যে ফাঁদে ফেলা হচ্ছে, কেন হঠাৎ সুর বদলাচ্ছে দক্ষিণ ভারতের বাঘ বলে পরিচিত ডিএমকের, আর বিরোধীরাই বা কিভাবে না বুঝে নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ছে। গণতন্ত্রের রূপ বদলে দেওয়ার এই রোমাঞ্চকর ও বিপজ্জনক চক্রব্যূহের পর্দা উন্মোচন করব আজকের এই পর্বে। গোটা সত্যিটা জানতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি স্নেহ মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। সংসদের বাদল অধিবেশনের মুখেই একদম তোলপাড় করা খবর। পুরো অধিবেশনটাই নাকি একটা সাংঘাতিক খেলায় অগ্নিগর্ভ হতে চলেছে। সবাই ভেবেছিল এবার বাদল অধিবেশনে পরপর দুটি মহাগুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন বিল আনা হবে। প্রথমটি হলো 130তম সংবিধান সংশোধন বিল। যে কোনো মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তবে নিজে থেকেই তার পদ চলে যাবে। না কোনো সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, না ক্যাবিনেট, কারো কোনো সম্মতির প্রয়োজন পড়বে না। স্রেফ 30 দিন পার হলো আর চেয়ার খালি। আর এরপরেই প্রস্তুত ছিল 131তম সংবিধান সংশোধন বিল, যার মূল বিষয় ছিল আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। এর আগে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোটের তপ্ত আবহে 2026 সালের 17 এপ্রিলে এই ইস্যুতে মোদী সরকারকে সংসদে জোর ধাক্কা খেতে হয়েছিল। গত 12 বছরে সেটা ছিল মোদীজির সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়। এবার তাই পরিকল্পনা একেবারে ছকে ফেলা হয়েছিল। দুটি বিলই এই অধিবেশনে পেশ করা হবে এবং পাশ করিয়ে নেওয়া হবে, কিন্তু বাদ সাধল গেরুয়া শিবিরের দলীয় কোন্দল। মোদী শিবিরের হিসেব উল্টে দিয়ে 31 জন সাংসদের মধ্যে সরাসরি ভাঙন বা বিদ্রোহ দেখা গেল। আর সবচেয়ে বড় ধাক্কাটা কোথায়? এই 31 জনের মধ্যে 26 জনই সাংসদ বিজেপি নিজস্ব। একদিকে যখন বিরোধী শিবিরের সাংসদদের আটকাতে মরিয়া চেষ্টা চলছিল, তখন ঘরের ভেতরেই 26 জন দলীয় সাংসদের এই বিদ্রোহের জেরে পুরো চাল ভেস্তে গেল। যে বিলকে গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনক বলে মনে করা হচ্ছিল, শেষ পর্যন্ত সংসদে তা পেশ করার আগেই আটকে দিতে হলো। পেছনের পর্দায় খবরটা দেখুন, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো একবার, মোদী সাম্রাজ্যের এমন প্রতাপের মাঝে বিল আটকে দেওয়ার মতো দুঃসাহস কার হতে পারে? এই বিল তো থামলো, কিন্তু পেছনের গল্প আরো রহস্যময়। এখন দ্বিতীয় বিলটির পক্ষে সমর্থনের সংখ্যা গণনা শুরু হয়ে গেছে, আর এই গণনা হবে খোদ সরকার স্পিকার ওম বিড়লার সামনে। পুরো খেলাটাই এখন সংখ্যার টানাটানিতে এসে আটকেছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের অপসারণ সংক্রান্ত যে বিল নিয়ে এত হইচই, যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি কিন্তু শেষমেশ তার রিপোর্টে ব্রেক কষে দিল। সংসদীয় কমিটিতে এই হঠাৎ ভাঙন, সেই নাটকের মোড়টা আগে ভালোভাবে বোঝা দরকার। জেপিসির প্রধান বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী নিজেই দাবি করলেন এই বিলে সমস্ত অংশীদারীদের সঙ্গে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। শুনে হাসি পাচ্ছে না যে বিজেপি দল কৃষক আইন বানানোর সময় কৃষকদের পাত্তাই দেয়নি, সেই সেনা নিয়োগের অগ্নিপথ প্রকল্প আনার আগে কোনো সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করিনি, সেই বিজেপির সাংসদই কিনা এখন গণতন্ত্রের দোহাই দিয়ে সব পক্ষকে নিয়ে আলোচনায় কথা বলছে। আসল খেলাটা অন্য। জেপিসিতে আলোচনা পর্বের এক পর্যায়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে দুটি বড় সুপারিশ বিলে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল। সবাই ধরেই নিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিশাল সংখ্যাগরিষ্ঠতার চাপে ড্রাফট রিপোর্ট হয়তো পাশ হয়েই যাবে। সেই আশঙ্কায় এনসিপির সুপ্রিয়া সুলে এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি লিখিতভাবে নিজেদের ডিস্টেন্ট নোট মানে তীব্র দ্বিমত পোষণ করে জমাও দিয়েছিলেন। কিন্তু ঠিক তখনই ঘনিয়ে এলো অপ্রত্যাশিত নাটক। হঠাৎ দেখা গেল খোদ জেপিসি চেয়ারপারসন অপরাজিতা সারঙ্গী প্রস্তাব দিলেন খসড়া রিপোর্ট আপাতত স্থগিত রাখা হোক। আর অবাক করা বিষয়, সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সায় দিয়ে দিলেন, যা দেখে বিরোধী সাংসদরা পর্যন্ত নিজেদের লিখিত বিরোধিতা তুলে নিলেন। ভাবুন একবার, অপরাজিতা সারঙ্গী খোদ সাংবাদিকদের সামনে এসে বলছেন যেহেতু এটি জাতীয় স্বার্থের প্রশ্নে চরম সংবেদনশীল বিষয়, তাই সবার মতামত এক হওয়া চাই। বাহ, হঠাৎ মোদী সরকারের অন্দরে যেন গণতন্ত্রের জোয়ার এসেছে। আসল নির্যাসটা কি দাঁড়ালো? আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে এই বিতর্কিত বিল পেশ করা বিজেপি সরকারের পক্ষে এখন শুধু কঠিনই নয়, এক প্রকার অসম্ভব।
চিঠি লিখে বা নোট করে রেখে দিতে পারেন সংসদের অন্তত এই অধিবেশনে এই বিল আর টেবিলে উঠছে না। সংবিধানে হাত দিতে হলে সংসদে অন্তত 2/3 মেজরিটি প্রয়োজন। সেই ক্ষমতা একা বিজেপির নেই, তাই তাদের তাকিয়ে থাকতে হয় কিছু বিরোধী বা আঞ্চলিক দলের সমর্থনের দিকে। আর বিরোধী দলগুলোর স্পষ্ট অভিযোগ ছিল এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক। এমনকি সবচেয়ে বেশি আপত্তি ছিল সরকারের অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডুর, কারণ নাইডুর ফাইল খোঁজচারকের আলমারির ফাইলে আছে। যে কোনো সময় ওই ফাইল খুলে চন্দ্রবাবুকে জেলে পুরে 30 দিন আটকে রাখলেই নাইডুর মুখ্যমন্ত্রিত্ব গণ। কারণ প্রস্তাবিত 130তম সংবিধান সংশোধনী বিলেই বলা ছিল 5 বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে এমন মামলায় যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী টানা 30 দিন আটক থাকেন, 31তম দিনে তার পদ এমনিতেই চলে যাবে। বিরোধীদের অভিযোগ, তাদের সরকারগুলোকে টেনে নামানোর জন্যই শাসকে আইনি ফাঁদ পাততে চেয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো মূল বিরোধী দলগুলো তো শুরুতে এই প্যানেল যোগ দিতেই অস্বীকার করেছিল। এবার একটা সরল প্রশ্ন ভাবুন, গত 12 বছরে বিজেপির নিজের সাংসদদের কোনো কিছু জিজ্ঞাসা করা তো দূরের কথা, আগে থেকে খবরটুকু দেওয়া হতো কিনা সন্দেহ। দলের সিদ্ধান্ত হতো একতরফা, নির্দেশ পেলেই সাংসদদের কাজ ছিল টিভিতে বসে তার সমর্থন করা আর লাড্ডু বিলি করা। সেই বিজেপির সাংসদরা হঠাৎ আজ দ্বিমত পোষণ করছেন আর তা মেনে নিয়ে বিল আটকে দেওয়া হচ্ছে, এ কথা কে বিশ্বাস করবে? সব আপত্তি মেনে খসড়া তৈরি হওয়ার পর একেবারে শেষ মুহূর্তে মাননীয় সারঙ্গীর মনে হলো অংশীদারিদের সঙ্গে কথা বলতে হবে। আসলে এই রাজনীতিতে সারঙ্গী বা অন্য যে কোনো বাদ্যযন্ত্র কার আঙ্গুলের ইশারায় বাজে তা কি আর কারো অজানা? তাহলে ভেতরের আসল অঙ্কটা কি? আসুন লোকসভার তাজা রাজনৈতিক পরিসংখ্যানটা একটু দেখে নেওয়া যাক। এনডিএর নিজস্ব প্রাতিষ্ঠানিক আসন 293, এর সঙ্গে অদৃশ্য আরো 5 যোগ করলে 298। ডিএমকের সম্ভাব্য সমর্থন 22, তৃণমূলের বিজেপি ঘনিষ্ঠ সাংসদ 20, উদ্ভব শিবির থেকে আসা সাংসদ 6, শরদ পাওয়ার গোষ্ঠী থেকে সম্ভাব্য সমর্থন 8। সব মিলিয়ে এনডিএ জোটের ঝুলিতে দাঁড়াচ্ছে 354টি আসন। হিসেবটা দেখেছেন? এমনকি ডিএমকে আর শরদ পাওয়ারের মতো ভিন্ন মেরুর দলগুলোকে টেনে হিচড়ে একসঙ্গে পাশে দাঁড় করানোর পরও কিন্তু সরকার পক্ষ সংখ্যার দিক থেকে খুব স্বস্তিদায়ক জায়গায় নেই। মার্জিন একেবারে সুতোয় ঝুলছে। 354 পৌঁছেও কিন্তু শান্তি নেই। সংসদে সংবিধান সংশোধনের জন্য যে ম্যাজিক নম্বর দরকার এই সংখ্যায় চলবে না। তাহলে বিজেপির হাতে বিকল্প পথ কি? কংগ্রেস আর সমাজবাদী পার্টির মতো বড় শক্তিগুলোকে বাদ দিলে ইন্ডিয়া জোটে ছোট ছোট দলগুলোর শক্তি কতটা একটু দেখে নিন। আরজেডি 4, সিপিআইএম 4, আইইউএমএল 3, জেএমএম 3, সিপিআই 2, সিপিআইএমএল 2, ন্যাশনাল কনফারেন্স 2, দক্ষিণের ভিসিকে 2, ভারত আদিবাসী পার্টি 1। সব মিলিয়ে এই ছোট দলগুলোর ঝুলিতে আছে 23 জন সাংসদ। আর ঠিক এখানেই মূল খেলাটা শুরু। 543 আসনের লোকসভায় বর্তমানে 3টি আসন খালি রয়েছে। যে কোনো সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করানোর জন্য মোট ভোটদানকারী সাংসদের 2/3 অর্থাৎ 66.67% সমর্থন প্রয়োজন হয়। অর্থাৎ সব সাংসদ ভোটাভুটিতে অংশ নিলে 360 জনের সমর্থন পেতে হবে সরকার পক্ষকে। এবার এই 23 জনের মধ্যে 12 থেকে 14 জন সাংসদ ভোটের দিন হঠাৎ অনুপস্থিত থাকেন বা ওয়াক আউট করেন, তাহলেই সরকারের কাজ হাসিল। আর তার উপর আবার বড় দলের কিছু সন্দেহজনক মুখ তো রয়েই গেছে। উদাহরণ হিসেবে এই ধরুন কংগ্রেসের মনীষ তিওয়ারির কথাই ধরুন। সেদিন মোদিজির সঙ্গে যেভাবে দীর্ঘক্ষণ করমর্দন করলেন আর তারপর মিডিয়ায় এসে উন্নয়নের রাজনীতির সাফাই দিলেন। ভোটাভুটির দিন এদের গাড়ি পাংচার হওয়া বা হঠাৎ পা ব্যথা শুরু হওয়া মোটেই অসম্ভব কিছু নয়। আসলে সমস্যাটা অন্য জায়গায়। এই যে 30 দিন জেলে থাকলে ইস্তফা দেওয়ার বিল, ওটাতে কিন্তু হেমন্ত সোরেন থেকে শুরু করে এম.কে. স্টালিন, চন্দ্রবাবু নাইডু সবারই ঘোর আপত্তি ছিল। কারণ আজ যারা বিরোধী, কাল তারা ক্ষমতায় আসতে পারে। বাম দলগুলো থেকে শরদ পাওয়ার এমনকি ছোট ছোট আঞ্চলিক দলগুলো জানতো মোদিজি এই বিল পাশ করালে কারো চেয়ারই নিরাপদ নয়। তাই এই বিতর্কিত বিলটিতে আপাতত ব্রেক কষে আসলে ছোট দলগুলোকে একটা স্টোপ ফেলা হলো। মোদী সরকার যেন বার্তা দিল, দেখো আমরা কিন্তু তোমাদের আশঙ্কায় কান দিয়ে বিল আটকে দিয়েছি। বিজেপির বার্তা স্পষ্ট, আমরা তোমাদের উদ্বেগকে গুরুত্ব দিই, তাই বিতর্কিত বিলই আটকে দিলাম। কিন্তু সত্যিটা কি? জেপিসির ভেতরের অঙ্কটা একটু ঝালিয়ে নেওয়া যাক।
31 জনের সদস্য নিয়ে গঠিত হয়েছিল এই জেপিসি। সেখানে 26 জনই ছিল বিজেপির নিজস্ব সাংসদ, আর একজন ছিলেন মনোনীত সদস্যা সুধা মূর্তি। অর্থাৎ শাসক শিবিরের হাতেই ছিল 27 জন। কংগ্রেস ও সমাজবাদী পার্টি শুরুতে এই প্রহসন বয়কট করে জানিয়ে দিয়েছিল, তোমাদের এই সাজানো নাটকে আমরা কোরাম পূরণ করতে যাব না। বাকি রইল 4 জন। প্রথম বৈঠকের পরে ইস্তফা দেন হরসিমরত কৌর বাদল। অন্য একজন বৈঠকে আসাই বন্ধ করে দেন। বিরোধীদের পক্ষে টিকে ছিলেন কেবল 2 জন, সুপ্রিয়া সুলে আর আসাদুদ্দিন ওবেসি। ভেবে দেখুন তো, 31 জনের কমিটিতে 27 জনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও কেন আটকে গেল বিল? এখানে লোকসভার আসল অঙ্ক লুকিয়ে আছে। আগেই তো হিসেব করেছি, এনডিএ সম্ভাব্য জোট সঙ্গী মিলিয়ে শক্তি দাঁড়ায় প্রায় 350, লাগবে 360। এবার ধরে নিন বিরোধীদের মধ্যে থেকে ওই ছোট দলগুলোর 20 থেকে 28 জন সাংসদ বিলের বিরোধিতা করে ভোটের দিন হঠাৎ অ্যাবসেন্ট থাকলেন। তারা হয়তো ভাবলেন নিজের পিঠও বাঁচলো, আবার বিরোধীর তকমাও বজায় থাকলো। কিন্তু এতে খেলাটা কি হচ্ছে? 20 জন অনুপস্থিত থাকা মানে হাউসের কার্যকর সদস্য সংখ্যা কমে দাঁড়াচ্ছে 520-তে। এবার 520-র মধ্যে 350-এর সমর্থন পেলেই কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি টপকে ফেলা যাবে। সেটা হলেই মোদী সরকার অত্যন্ত কৌশলে 131তম সংবিধান সংশোধনী অর্থাৎ ডিলিমিটেশন বিল অনায়াসে পাশ করিয়ে নেবে। গত 17 এপ্রিল মোদী সরকার মহিলা সংরক্ষণের জন্য সংবিধানের 131তম সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল 2/3 গরিষ্ঠতা না থাকায়। সে সময় উপস্থিত 528 জনের মধ্যে 352টি ভোট দরকার ছিল বিল পাশ করাতে। সরকার পেয়েছিল 298টি। সরকারের আসল চোখ এই ডিলিমিটেশন বিলেই, অথচ বিরোধী দলগুলো এই ফাঁদটা ধরতেই পারছে না। এই ডিলিমিটেশন একবার চালু হয়ে গেলে নতুন সীমানায় না সুপ্রিয়া সুলের আসন নিরাপদ থাকবে, না নীতিন গড়করির নিজের জেতার নিশ্চয়তা থাকবে। ডিলিমিটেশনের আসল রূপটা কেমন তা বুঝতে আসাম বিধানসভা নির্বাচনের দিকে তাকালেই যথেষ্ট। সেখানে আসন বিন্যাসের এক ধাক্কায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন আসনের সংখ্যা এক লাফে অর্ধেক হয়ে গিয়েছিল। সহজ কথায় এই ডিলিমিটেশন বিল পাশ হওয়া মানে দেশে এক অদৃশ্য পরাধীনতার দরজা খুলে যাওয়া। কেন বলছি এই কথা? কারণ ডিলিমিটেশন কমিশনকে যে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে তাদের চূড়ান্ত রিপোর্টকে না সুপ্রিয়া কোর্টে চ্যালেঞ্জ করা যায়, আর না লোকসভা বা রাজ্যসভায় আটকে দিতে পারে। কমিশন একবার সীমানা চূড়ান্ত করে দেওয়া মানেই ব্যাস, সেখানেই ফুল স্টপ। হিসেবটা খুব স্পষ্ট। নতুন নকশায় লোকসভার আসন সংখ্যা যখন বাড়িয়ে প্রায় 750 করা হবে, তার মধ্যে অন্তত 600টি আসন বিজেপি তাদের পছন্দ মতো ছকে নেবে। নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক, তা সে যাদব, কুর্মী, মারাঠা হোক বা আদিবাসী, কাউকে আর এককভাবে নির্ধারক শক্তিতে থাকতে দেওয়া হবে না। বিরোধী ঘেঁষা কেন্দ্রগুলিকে ভেঙে এমনভাবে পাশের এলাকার সঙ্গে জুড়ে দেওয়া হবে যাতে আঞ্চলিক রাজনীতির দর কষাকষির ক্ষমতা এক লহমায় ধুলোয় মিশিয়ে যায়। বিরোধীরা অনেকদিন আগে থেকেই অভিযোগ তুলেছে, 2029 লোকসভা নির্বাচনের আগে লোকসভার আসন পুনর্বিন্যাস, এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করাতেই একের পর এক আঞ্চলিক দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। যে 245টি আসনে বিজেপি এখন দুর্বল, মূল কোপটা পড়বে সেখানেই। অথচ সরকার সাফাই দিচ্ছে নারী সংরক্ষণ বিল চালু করাতেই নাকি এই ডিলিমিটেশন দরকার। এর চেয়ে বড় মিথ্যে আর কি হতে পারে? 2023 সালে পাশ হওয়া আসল নারী সংরক্ষণ বিলের কথা মনে করে দেখুন। সেখানে পরিষ্কার বলা ছিল আগামী যে নতুন সেন্সাস হবে তার তথ্যের উপর ভিত্তি করে আসল পুনর্বিন্যাস করা হবে। তাহলে এত তাড়াহুড়ো কিসের? 2011 সালের পুরনো তথ্য দিয়ে কেন এখনই ডিলিমিটেশন চাপানোর চেষ্টা হচ্ছে? আর নারীদের সংরক্ষণ দেওয়ার এতই যদি দরদ থাকে, তবে বর্তমান 543টি আসনের মধ্যে তা চালু করা হচ্ছে না কেন? আসলে নারী সংরক্ষণটা একটা চটকদার মোড়ক মাত্র। ভেতরের আসল বস্তু হলো এই রাজনৈতিক ডিলিমিটেশন। এটি নির্বাচন কমিশন বা ভোটারের তালিকা কাটছাটের মতোই এক চরম মারাত্মক মরণাস্ত্র। গণতন্ত্রকে ধাপে ধাপে উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের মডেলে ঠেলে দেওয়ার এই এক সুচতুর চাল। আজ ক্ষমতার লোভে যেসব বিরোধী দল এই ডিলিমিটেশনে পরোক্ষ সমর্থন দিচ্ছে, ইতিহাস কিন্তু তাদের কখনোই ক্ষমা করবে না। যারা ভাবছেন 130 নম্বর বিল আটকে যাওয়া বিরাট জয় হয়ে গেল, তারা ট্র্যাজেডিটা বুঝতেই পারছেন না। ডিলিমিটেশন পাশ হয়ে গেলে এই 130 নম্বর বিলের আর কোনো প্রয়োজনই পড়বে না। বিয়েই যদি না হয়, তবে আর ডিভোর্স হবে কিসের? সবশেষে ক্ষমতার উদ্দেশ্যে তিনি জরুরি প্রশ্ন। প্রথম যে প্রশ্ন থেকে চোখ রাখবো, নারী সংরক্ষণের চটকদার মোড়ক দিয়ে আসল পুনর্বিন্যাসের এই অদৃশ্য মারণাস্ত্র তৈরি করছেন কেন? আসল উদ্দেশ্য কি নারীদের ক্ষমতা দেওয়া, নাকি বিরোধী শূন্য ভারতের নকশা বাস্তবায়িত করা? দ্বিতীয় প্রশ্ন, ডিলিমিটেশন কমিশনকে সুপ্রিম কোর্ট কিংবা দেশের সার্বভৌম সংসদের আইনি নজরদারির ঊর্ধ্বে
রাখা হচ্ছে কেন? নির্বাচন কমিশন থেকে আসল সীমানা সব নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আপনারা কি সত্যি কোনো গণতান্ত্রিক দেশ চালাতে চান, নাকি উত্তর কোরিয়ার মতো একদলীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? তৃতীয় সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের পুরস্কার কি দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে রাজনৈতিকভাবে ভঙ্গ করে দেওয়া? এভাবে দেশের এক অংশকে অপ্রাসঙ্গিক বানিয়ে আপনারা কি ভারতের অখণ্ডতার মূল ভিত্তিকেই চিরতরে গুড়িয়ে দিতে চাইছেন না? ভুলে যাবেন না, সবকিছু ছিনিয়ে নেওয়ার পর যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন সেই দেওয়ালটাই কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব হয়ে ক্ষমতার অহংকার চুরমার করে দেয়। আজ এ পর্যন্তই। সত্যিটা দেখা আর প্রশ্ন তোলা বন্ধ করবেন না। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।